বারে বারে একটা প্রসঙ্গ ওঠে যখন জামায়াত ইসলামের নাম আসে, মুক্তিযুদ্ধের কথা আসে, তখন পক্ষে বিপক্ষে নিয়ে একটা কথা আসে, বলে জামায়াত ইসলামী মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। তো এই অবস্থায় জামায়াত ইসলামী কি ওই যে মুক্তিযুদ্ধের বিষয়টা নিয়ে কোনো ক্ষমা চাওয়ার বিষয়টা? অসংখ্য মিডিয়ায় কথা বলেছি, মিডিয়াগুলো যখনই আমাদেরকে প্রশ্ন করেছে আমরা বলেছি যে আমরা স্বাধীনতার বিরুদ্ধে ছিলাম না, আমরা বরঞ্চ স্বাধীনতার সঠিক সুফল পাওয়া যাবে না ভারতের সহযোগিতায় যদি দেশ স্বাধীন হয়, সেই জায়গায় আমরা আশঙ্কা করেছিলাম। এবং আমরা এও বলেছিলাম যে জামাত ইসলামের ভারতে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আব্দুল হামিদ খান বাসানির নামের আগে মৌলানা ছিল, তিনি তো গিয়েছিলেন মুক্তিযুদ্ধে শরিক হওয়ার জন্য, তিনি থাকতে পারলেন না কেন? তিনি ভারত ছেড়ে বাধ্য হলেন কেন আবার পূর্ব পাকিস্তানে ঢুকতে? তখন তার এই মৌলানা নামটাকে সহ্য করা হয়নি। আর জামাত ইসলামী এবং ইসলামী দলের লোকদেরকে ভারত মুক্তিযুদ্ধ করার জন্য জায়গা তৈরি করে দিত, এটা কোনো বোকা স্বপ্নেও ভাববে না এবং কেউ এটা বলবেও না। তাহলে জামাত কি করবে? জামাত ছিল বাংলাদেশে, তৎকালীন পূর্ব পাকিস্তানে, তখনও পূর্ব পাকিস্তানের ফ্ল্যাগ সব জায়গায় ওঠে, তখনও কেন্দ্রীয় সরকারের ট্রেজারি থেকে সমস্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া হয়, তখনও পাকিস্তানে তার নামের রাস্তাটা কিন্তু বহাল ছিল। যদিও 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাস্তব কার্যক্রম চলছিল পাকিস্তান সরকারের অধীনে। এই সময় শুধু জামাত ইসলামী না, এই সময় যারাই ভারতের সহযোগিতায় দেশ স্বাধীনতাকে একটা সংকট বলে মনে করেছিল, দীর্ঘস্থায়ী সংকট তৈরি করতে পারে, তারা কেউ কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাই। তারা সকলে বলেছেন যে আমরা এক পাকিস্তান রাখার পক্ষে। এবং এটা তো শেখ মুজিব সাহেবও ছেলেছেন। শেখ মুজিবুর রহমান সাহেব কিসের ডায়ালগ করেছিলেন এহিয়া খান এবং ভুট্টোর সাথে হোটেল ইন্টারকনে? তিনি কি ডায়ালগ করেছিলেন যে শান্তিতে কীভাবে দেশ স্বাধীন হয়? সেই মেসেজ তো জাতির সামনে আজও কেউ উপস্থাপন করতে পারল না। তিনি তো ডায়ালগ করেছিলেন যে এটা তার অধিকার, যেহেতু পাকিস্তানের তিনি বেশি সংখ্যক আসনে তার দল বিজয়ী হয়েছে, 300-র মধ্যে 161 আসনে, স্বাভাবিকভাবে তিনি প্রধানমন্ত্রী হবেন সারা পাকিস্তানের। তার হাতে, তার দলের হাতে ক্ষমতা দেওয়ার জন্য ছিল তার এই ডায়লগগুলো। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তো নিজে স্বাধীনতার ঘোষণা দিয়ে অ্যারেস্ট হননি, বরঞ্চ তাজউদ্দিন সাহেব তার ঘনিষ্ঠ সহযোগী যিনি ছিলেন রাজনৈতিক ক্ষেত্রে, যাকে খুবই জ্ঞানী মানুষ হিসাবে অনেকে মনে করতেন, সেই তাজউদ্দিন সাহেবের মেয়ে কী লিখেছেন নেতা ও পিতা বইয়ে? তিনি তো পরিষ্কার বলেছেন যে বাবা ড্রাফট করে নিয়ে গিয়েছিলেন স্বাধীনতার প্রক্লামেশন ঘোষণা, শেখ মুজিবুর রহমান সাহেব এটা অ্যাকসেপ্ট করেন নাই। তিনি বলেছেন তোমরা কি আমাকে রাষ্ট্রদ্রোহীর মামলায় আবার দাঁড় করাতে চাও? তো শেষ মুহূর্ত পর্যন্ত তো তিনি স্বাধীন বাংলাদেশের ঘোষণা দেননি। এখন কেউ কেউ বলে যে 7ই মার্চের ভাষণ, সেখানে তিনি বলেছেন যে এবারকার সংগ্রাম বাঙালির মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। সেইটাই যদি ঘোষণা হয়, তাইলে পরে তিনি বসে কি করলেন? ডায়ালগটা কি হলো সেটা তো ক্লিয়ার করলেন না তিনি। তাহলে ওইটা স্বাধীনতার পূর্ণ ঘোষণা ছিল না, এটা হয়তো তার মনের একটা অভিব্যক্তি ছিল, তিনি সেটা সেখানে প্রকাশ করেছেন। ঘোষণা বলতে যা বোঝায় সেই বাকায়দা ঘোষণা তিনি দিয়ে যাননি। পরবর্তী পর্যায়ে বলা হয়েছে যে রহমান সাহেব যে ঘোষণাটা দিয়েছেন এটা তার পক্ষেই দিয়েছেন। এখন তার লিখিত ড্রাফট দিলেন নাকি কিভাবে দিলেন, না টেলিফোনে টেলিগ্রামে কাউকে তিনি এটা পার্শ্ব করেছিলেন, সেটা ইতিহাসের একটা বিশাল গবেষণার ব্যাপার, আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু মানুষ দেখতে পেয়েছে যে 26 তারিখ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তখনকার মেজর জনাব জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রথমে একবার একটা দিলেন, পরে আবার আরেকটা তিনি পরিবর্তিত ঘোষণা দিলেন, দুইটাই মানুষ শুনেছে। তো আমাদের যে অবস্থান ছিল শেখ মুজিব সাহেবের একই অবস্থান ছিল, এবং আমরা যেহেতু তৎকালীন পূর্ব পাকিস্তানের ভিতরে ছিলাম, যদিও আমি তখন সেই সংগঠন করি না, কিন্তু এখন তো আমি করি, সেই হিসাবে বলতেছি। তো আমরা মনে করেছি যে যদি স্বাধীন করতেই হয় তাইলে বাংলাদেশের জনগণ তারা তাদের শক্তি দিয়েই স্বাধীন হবে, তাহলে এই স্বাধীনতার পূর্ণ স্বাদ আমরা পাব। আমাদের যে আশঙ্কার জায়গাটা ছিল, 53 বছর কি প্রমাণ করলো? 53 বছর এখন তো লোকেরা বলে যে আপনারা যা আশঙ্কা করেছিলেন তার চেয়েই তো খারাপ। একটা স্বাধীন দেশ আর একটা দেশের পররাষ্ট্র সচিব এসে বলে কোন দল ইলেকশনে যাবে, কে যাবে না, কে কার সাথে অ্যালায়েন্স করবে, কে সরকার গঠন করবে, এটা কি আরেকটা দেশের কাজ? এরকম যদি হয় তাহলে এই দেশটার স্বাধীনতার মর্যাদাবোধটা কোথায় থাকে? এগুলো তো সব প্রকাশ্য, কোনো সেক্রেটও না, এগুলো ওপেন সেক্রেটও না, এগুলো ওপেন। এছাড়াও বাংলাদেশের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র
সুন্দর আচরণ করবে, এটা প্রতিবেশী হিসাবে আমাদের প্রত্যাশা। আর তারাও আমাদের কাছ থেকে সুন্দর আচরণ পাবে, এটা তাদের প্রত্যাশা। এবং এটা সঙ্গত যে সমতা এবং পারস্পরিক মর্যাদাবোধের ভিত্তিতে আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি এবং সম্পর্ক বিদ্যমান থাকবে। কিন্তু আসলেই কি আমরা তাই পারছি? ফারাক্কাবাদকে এটা প্রমাণ করে। তিস্তার সমস্যা এখনও সমাধান হলো না, সেটা প্রমাণ করে। অভিন্ন নদীগুলোর নদী শাসনের একক এখতিয়ার ভারত অ্যাপ্লাই করছে, এটা কি প্রমাণ করে? টিপাইমুখ বাঁধ নিয়ে এই দেশে আন্দোলন হয়েছে, এটা কি প্রমাণ করে? এগুলো তো প্রমাণ করে না। ফেলানিদের লাশ বর্ডারে ঝুলে থাকে, এটা কি আমাদের বন্ধু রাষ্ট্রের পক্ষ থেকে আমরা এরকমই চাই? এবং শেষ পর্যন্ত ফেলানির পরিবার একটা ন্যায় বিচারও পেল না, তারা হতাশ হলো, চরমভাবে বঞ্চিত হলো। এই আশঙ্কার জায়গাগুলো থাকার কারণে জামাত ইসলামী তখন হয়তো তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এক পাকিস্তান থাকুক, আমরা ভিতরে থেকেই লড়াই করে আমাদের অধিকার আদায় করব। এরপরেও এটা সঠিক যে জামাত চেয়েছিল এক পাকিস্তান, কিন্তু পরবর্তী পর্যায়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর তাদের নিপীড়ন, নির্যাতন, খুন এবং বিভিন্ন ধরনের অপকর্মের কারণে সারা জাতি ফুঁসে উঠেছিল, মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। সেই মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার পর থেকে প্রিয় জন্মভূমিকে স্বাধীন বাংলাদেশ হিসেবে আমরা আমাদের হৃদয়, আমাদের কলিজা দিয়ে, ভালোবাসা দিয়ে আমরা কবুল করেছি। আমাদের তখনকার চিন্তা বিজয়ী হয়নি, সেই সময় আমাদের চিন্তা পরাজিত হয়েছে, আমাদের সিদ্ধান্ত পরাজিত হয়েছে। এখন জনগণ মূল্যায়ন করবে যে আমাদের সেই ভূমিকাটা কতটা যথার্থ ছিল অথবা সঠিক ছিল না। এর মূল্যায়নের ভার আমরা জনগণের হাতে ছেড়ে দিলাম। 5 আগস্টের দিনের কথা, তো ওই দিন একটা মিটিং ছিল দুপুরবেলা। আপনি বলেছেন বিভিন্ন জায়গায় যে আপনাকে সেনাবাহিনী থেকে ফোন করা হয়েছিল, আপনার জন্য বৈঠক বিলম্ব করা হয়েছিল। বৈঠকের পরে আমরা দেখেছি সেনাপ্রধান প্রথম আপনার নাম নিয়েছেন। জামাত ইসলামী তো তখনও নিষিদ্ধ ছিল, তা আপনার নাম প্রথমে নিল কেন? এবং এই ফলে কি জামাত ইসলামী যে অন্তর্বর্তীকালীন যে বর্তমান সরকার আছে, এই থেকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল থেকে? সেনাপ্রধানের সাথে সত্যিকার অর্থে এর আগে আমার কোনো দিন দেখা হয়নি, কথাও হয়নি। এটাই ছিল প্রথম সাক্ষাৎ। তখনকার পরিস্থিতি ছিল খুবই স্পর্শকাতর, খুব টেন্স ছিল। তো তিনি কেন দুবার বলেছেন আই ডোন্ট নো। বলছেন যে আমরা তো তখনও নিষিদ্ধ ছিলাম, তো আমাদেরকে দাওয়াত দেওয়া হলো কেন? আসলে এই নিষিদ্ধতা জাতি মেনে নেয়নি। তো সেনাবাহিনী তো এদেশেরই সেনাবাহিনী, তাদের তো আল্লাহ বিবেক দিয়েছেন। কেন কিভাবে নিষিদ্ধ করা হয়েছে তা তো সবই তারা দেখেছেন, জানতেন। তারাও এটা বিশ্বাস করতেন না, জাতীয় এটা বিশ্বাস করতো না। সেই জায়গা থেকে জামাতকে তারা তার ন্যায্য জায়গাটাই দিয়েছেন, এটাই বলতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের এখন পর্যন্ত যারা উপদেষ্টা হয়েছেন তাদের কারো সাথেই কোনো দিন আমাদের কোনো ধরনের কোনো সাংগঠনিক সামান্য কোনো সম্পর্ক ছিল না, এখনও নাই। তার মানে বোঝাতে চাচ্ছেন আপনারা? 2 নম্বর হচ্ছে যে সুবিধাটা কি পেয়েছি আমরা? আমরাই তো একমাত্র দল যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল, আর তো কাউকে নিষিদ্ধ করা হয়নি। তা আমরা যদি আমাদের ন্যায্য অধিকার ফিরে পাই, এটার নাম কি সুবিধা? সুবিধা হচ্ছে অধিকারের বাইরে বাড়তি যেটা পাওনা হয়, বরঞ্চ আমাদের উপরে জুলুম করা হয়েছিল। পদায়ন বিভিন্ন জায়গায় হয়েছে, খোঁজ নেন, খোঁজ নিয়ে দেখেন যে কে কতটুকু বিচার বিভাগ, অ্যাটর্নি জেনারেল অফিস, বিচারপতি নিয়োগ, তারপরে সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন, সব জায়গায় আপনারা খোঁজ নেন। আপনাদের জন্য খুবই সহজ, মিডিয়া জগতের জন্য। খোঁজ নিয়ে দেখেন যে এটা বলা হয় এটা সঠিক না বেঠিক। তাহলে প্রশ্ন আসবে কেন কিছু লোক এটা বলে? এটা লোক পারপাসফুলি বলে। তারা কিছু বাড়তি সুবিধা নেওয়ার জন্য হয়তো সরকারকে চাপে রাখার জন্য বলে।